এসএসসি 26 ব্যাচ তোমাদের লাস্ট পরীক্ষা হলো বায়োলজি। তো বায়োলজির জন্য কিভাবে টাইপ ওয়াইজ খুব সহজেই তুমি একটা চ্যাপ্টারের মূল মূল বিষয়গুলো পড়ে ভালো করতে পারো, সেই জিনিসটাই তোমাদের এই ভিডিওতে জানাবো। প্রত্যেকটা চ্যাপ্টারের অ্যানালাইসিসগুলো আমরা দেখব, যে টপিকগুলো পড়লে তোমার সিকিউ, এমসিকিউ এবং শর্ট কোশ্চেন একসঙ্গে হয়ে যাবে। তো শুরুতে আমরা এক অধ্যায় দেখতেছি। এক অধ্যায় হলো জীববিজ্ঞানের ধারণা, যেটা সেখান থেকে সৃজনশীলের জন্য তেমন ইম্পর্টেন্ট না, এমসিকিউর জন্য তোমরা পড়তে পারো। ভৌত জীববিজ্ঞান এবং ফলিত জীববিজ্ঞানের যে শাখাগুলো আছে সেখান থেকে হলো সৃজনশীলের ক খ নাম্বার এবং সংক্ষিপ্তর জন্য তোমরা পড়বা। আর জীবের শ্রেণীবিন্যাস, এটা মূলত এমসিকিউর জন্য পড়তে হবে। জীবজগতের ক্ষেত্রে যে 5টা রাজ্য ছিল তোমাদের, এখান থেকে 100-এ 100 একটা সিকিউ তোমাদের আসবেই। এই জন্য এটা 5 স্টার ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে পড়বা। শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপগুলো যে আছে, 7টা ধাপ আমাদের, এই ধাপগুলো মুখস্থ রাখতে হবে। এমসিকিউর জন্য সংক্ষিপ্ত অথবা সৃজনশীলের গ নাম্বারেও আসতে পারে, যেমন মানুষের শ্রেণীবিন্যাস তোমাদের ব্যাখ্যা করতে বলতে পারে, তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে। তারপরে হলো দ্বিপদ নামকরণ পদ্ধতি, এখান থেকে অবশ্যই তুমি একটা হলো এমসিকিউ কমন পাবা। সংক্ষিপ্ত থেকে তোমার আসতে পারে দ্বিপদ নামকরণ পদ্ধতি কাকে বলে, কি ব্যাখ্যা সহ, এবং 7টা যে যে ধাপগুলো আছে এই ধাপগুলো সহ যেন আমরা পড়তে পারি, ঠিক আছে। দ্বিতীয় অধ্যায়টা একটু বড় তুলনামূলক। তো দ্বিতীয় অধ্যায়ের মধ্যে যে টপিকগুলো আছে, শুরুতে হলো জীবকোষ সম্পর্কে। জীবকোষের যে চিত্র দুইটা আছে আমাদের, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের, এই চিত্রগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যাবা। সৃজনশীলের গ নাম্বারে অথবা ঘ নাম্বারে আসতে পারে। দ্বিতীয় টপিক হলো কোষের প্রকারভেদ। এখানে কোষের প্রকারভেদের মধ্যে যে 2 প্রকার কোষ ছিল, যে আদি কোষ এবং প্রকৃত কোষ, সেখান থেকে তোমাদের এমসিকিউর জন্য পাশাপাশি সৃজনশীলের জন্য কিন্তু এই টপিকটা ইম্পর্টেন্ট আছে, গ ঘ নাম্বারের প্রশ্নে আসতে পারে। তারপরের টপিক হলো আমাদের কোষ প্রাচীর। এই কোষ প্রাচীর থেকে মূলত সৃজনশীলের ক খ নাম্বারে অথবা সংক্ষিপ্ততে আসতে পারে, এবং হলো এমসিকিউর জন্য ভেরি অংশটা। তারপর হলো কোষ ঝিল্লি। এই কোষ ঝিল্লিটা সৃজনশীলের জন্য কম ইম্পর্টেন্ট, তবে এমসিকিউ থেকে আসতে পারে এখান থেকে। মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, এর চিত্র সহ ব্যাখ্যা বর্ণনা গ ঘ নাম্বারের প্রশ্ন তোমাদের আসতে পারে। আর হলো এমসিকিউর জন্য ভেরি এখানে মূলত মাইটোকন্ড্রিয়ার মধ্যে আমাদের শ্বসনের যে ধাপ আছে, ক্রেবস চক্র, এই ধাপগুলো মানে সম্পন্ন হয়, এই কারণে এটাকে কোষের পাওয়ার হাউস বলা হয়। এই জন্য এটা খুব ভালোভাবে পড়বা। তারপর হলো জীবকোষের যে প্রকারভেদগুলো আছে আমাদের, জীবকোষটা একটু ভালোভাবে পড়তে হবে। জীবকোষের যে অন্যান্য অঙ্গাণুগুলো আছে, যেমন প্লাস্টিড, গোলজি বস্তু। প্লাস্টিকটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই যে প্লাস্টিকের 3টা প্রকারভেদ ছিল আমাদের, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। এইগুলোর মধ্যে থেকে আমাদের মূলত হলো ক্লোরোপ্লাস্টের মধ্যে মূলত সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটা ঘটে, এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি হলো ক্রোমোপ্লাস্টের যে বর্ণগুলো ছিল, কালারগুলা, এখান থেকে তোমাদের প্রশ্ন আসে, যেমন জেন্থোফিল, ক্যারোটিন। এই টপিকগুলো একটু ভালো করে পড়ে যাওয়া, এমসিকিউর জন্য একদম ভেরি এটা। পাশাপাশি সৃজনশীলের গ নাম্বারে তোমার প্লাস্টিকের চিত্র অঙ্কন করতে বলতে পারে। তারপর হলো গোলজি বস্তু। গোলজি বস্তুর ক্ষেত্রেও সেম চিত্র অঙ্কন করবা, ভালোভাবে বর্ণনাগুলো ভালোভাবে পড়বা। তারপর হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা অতটা গুরুত্বপূর্ণ না, তবে যেহেতু আমাদের এমসিকিউ সম্পূর্ণ বই থেকেই হবে, একটু রিডিং ফলে একটু পড়ে নিবা। কোষ গহ্বর, এটা একটু রিডিং পড়বা। লাইসোজোমের অংশটা সৃজনশীলের ক খ নাম্বারের জন্য এবং সংক্ষিপ্তর জন্য খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউর জন্য অতটা ইম্পর্টেন্ট না। কোষ কঙ্কালের ক্ষেত্রে এটাও একটু হালকা পড়ে নিবা। রাইবোজোম একটু হালকা পড়ে নিবা। সেন্ট্রোজোম, এটা একটু হালকা পড়ে নিবা। নিউক্লিয়াস ভেরি একটা ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে তোমার গ নাম্বারে এবং ঘ নাম্বারে সৃজনশীলের মধ্যে এটা আসে। পাশাপাশি হলো এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই যে নিউক্লিয়াসের মধ্যে যে ধাপগুলো, মানে কোন অংশগুলো থাকে, এই অংশগুলোর মধ্যে কী অংশ নিয়ে এগুলো গঠিত, এগুলো আমাদের জানতে হবে, এবং চিত্র সহ গ ঘ নাম্বারের প্রশ্নে আসতে পারে। পেরেনকাইমা, এবার হলো কোষের প্রকারভেদ যেগুলো আছে আমাদের, পেরেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এই যে টিস্যুগুলো ছিল, এই টিস্যুগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তুমি একটা হলেও কোনো না কোনো বোর্ডে সৃজনশীল পাবা, যেখানে তোমাদের এই যে টিস্যুগুলোর সম্পর্কে তোমাদের চিত্র দিবে, এখান থেকে বলবে যে কোন ধরনের টিস্যু ব্যাখ্যা করতে বলবে। তাই পেরেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা সবগুলোর ক্ষেত্রেই সেম চিত্র সহ তোমাকে ব্যাখ্যা বর্ণনা পড়তে হবে, এবং এগুলো কী দিয়ে গঠিত, এই টিস্যুগুলোর কাজ কী, এগুলো তোমাকে পড়তে হবে। জটিল টিস্যুর মধ্যে আসো। জটিল টিস্যুর মধ্যে মূলত জাইলেম, ফ্লোয়েম, এই যে 2টা টিস্যু আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীলের গ ঘ নাম্বারে। পাশাপাশি এমসিকিউর জন্য একবারে ভেরি 5 স্টার ইম্পর্টেন্ট, এমসিকিউ এখান থেকে প্রচুর আসে। জাইলেম টিস্যুগুলো কোন ধরনের হয়, ফ্লোয়েমগুলো কোন ধরনের হয়, এগুলোর কাজ। তারপর এখান থেকে তোমার হলো সিপনল, সিপকোষ, কোষ প্লেট, এই অংশগুলো থেকে তোমাদের প্রশ্ন আসে। তারপর হলো প্রাণী টিস্যুর মধ্যে পড়বা আবরণী টিস্যু, যোজক টিস্যু, পেশি টিস্যু, স্নায়ু টিস্যু, অঙ্গ এবং তন্ত্র, এই অংশগুলো প্রত্যেকটা হলো প্রাণী টিস্যুর মধ্যে। এগুলো তোমাদের হলো সৃজনশীলের জন্য পাশাপাশি এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ একবার, বিশেষ করে পেশি টিস্যুটা। এই পেশি টিস্যু থেকে 100% একটা তুমি সৃজনশীল কমন পাবা, যে কোনো একটা বোর্ডে থাকবেই। সেটা হতে পারে হৃদপেশি, হতে পারে তোমার মনে করো যে লিগামেন্ট বা টেন্ডন, এখান থেকে একটা 100 একটা সৃজনশীল তুমি পাবা। এই জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই টপিকগুলো ভালোভাবে প্র্যাকটিস করে যাবা। এখান থেকে এই কয়েকটা টপিক করলে তোমার দ্বিতীয় অধ্যায়টা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। এবার আসো তৃতীয় অধ্যায়ের মধ্যে। তৃতীয় অধ্যায় তোমাদের হলো কোষ বিভাজন। এখানে মূলত হলো 2টা কোষ বিভাজন নিয়ে তোমাদের আলোচনা করা হয়েছে, একটা হলো মাইটোসিস কোষ বিভাজন, আর একটা হলো মিওসিস কোষ বিভাজন। তো মাইটোসিসের ক্ষেত্রে কোষ বিভাজনের যে ধাপগুলো আছে আমাদের, এই যে প্রকারভেদগুলো আছে, এই প্রকারভেদ তুমি একটু পড়ে নিবা।
আর মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে বিশেষ করে হলো ধাপ যে আছে, 5টা ধাপ: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানোফেজ এবং টেলোফেজ। এই 5টা ধাপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সৃজনশীলের জন্য। এখান থেকে যে কোনো একটা থেকে 100-এ 100 পরীক্ষা তোমার আসবেই। তো এই অংশটা খুব ভালোভাবে করবা। চিত্রগুলো সহ যেন বর্ণনা লিখতে পারো, উদ্ভিদ কোষের ক্ষেত্রে হোক বা প্রাণী কোষের ক্ষেত্রে হোক, চিত্র সহ যেন বর্ণনা লিখতে পারো। এই অংশগুলোর মধ্যে কী কী পরিবর্তন হয় কোষ বিভাজনে সেটা একটু ভালোভাবে পড়ে নিবা। এই অংশ থেকে এমসিকিউ প্রচুর আসে। এই জন্যে এই টপিকটা হলো সৃজনশীল হোক বা এমসিকিউ হোক, দুটার জন্যই খুবই গুরুত্বপূর্ণ একবারে। তারপর হলো মাইটোসিসের যে গুরুত্ব। ঘ নাম্বারের প্রশ্নে যদি তোমার গ নাম্বারে থাকে মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে, তাহলে তোমার দেখবা ঘ নাম্বারে অবশ্যই বলবে যে উক্ত কোষ বিভাজনের গুরুত্ব বর্ণনা করো, অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব তখন তোমাকে বর্ণনা করতে হবে। এই জন্য এটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা। মাইটোসিস মূলত আমাদের হলো দেহ কোষের গঠনে সাহায্য করে। আর মিওসিস কোষ বিভাজনটা মূলত হলো প্রজননে অংশগ্রহণ করে। তো মিওসিস কোষ বিভাজন থেকে তোমাদের চিত্র আকার প্রশ্নগুলো আসে, একটু তোমরা গাইডগুলো বা টেস্ট পেপারগুলো একটু দেখলেই বুঝতে পারবা যে কী ধরনের চিত্র আসে। যে 2n থেকে n সংখ্যক অর্থাৎ ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড সংখ্যক মূলত কোষ তৈরি হয়, এখান থেকে মূলত হলো মিওসিস কোষ বিভাজনটা ঘটে। তারপর এখান থেকে কিছু ক নাম্বারের প্রশ্ন তোমাদের আসে, যেমন মাইটোসিসকে সমীকরণিক বিভাজন বলা হয় কেন, মিওসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন, এই টপিকগুলো একটু ভালোভাবে পড়বা। পাশাপাশি হলো মিওসিসের গুরুত্ব, গহ নাম্বারের প্রশ্নে তোমাদের আসে মূলত যে মিওসিসটা কী কাজে লাগে সেটা মূলত ব্যাখ্যা করতে বলে, সেটা গুরুত্ব হতে পারে অথবা ভূমিকা ব্যাখ্যা করতে পারে। তাহলে আমরা বললাম যে মাইটোসিসের গুরুত্বটা মূলত হলো দেহকোষে অংশগ্রহণ করা, মূল কাজ এটা আর কি। আর মিওসিসের ক্ষেত্রে মূল কাজটা হলো প্রজননে অংশগ্রহণ করা। আরও কিছু আছে তোমাদের বইয়ে বিস্তারিত তোমাকে পড়ে নিতে হবে গহ নাম্বারের জন্য এই টপিকগুলো। এখান থেকে এমসিকিউতে প্রচুর প্রশ্ন আসে, চিত্রগুলো দিয়ে আসতে পারে যে কোন অংশগুলোর নাম কি, যেমন স্পিন্ডল তন্তু। যখন মাইটোসিস কোষ বিভাজন পড়বা ওইখানে তোমাদের হলো স্পিন্ডল তন্তু, সেন্ট্রোমিয়ার, তারপর হলো এই যে ক্রোমোজোমগুলোর আকৃতি, এখান থেকে প্রচুর এমসিকিউ প্রশ্ন আসে। এই অংশটা একটু ভালোভাবে পড়ে নিবা। এবার আসো চতুর্থ অধ্যায়ের মধ্যে। এটা তোমাদের কাছে অনেকটা কঠিন মনে হয়। এটা মূলত হলো জীবনশক্তি অধ্যায়। এখানে তোমরা জীবনশক্তি ও এটিপির ভূমিকাটা একটু পড়ে নিবা। সৃজনশীলের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এমসিকিউতে একটু কম গুরুত্বপূর্ণ। কিন্তু সালোক সংশ্লেষণ এবং শ্বসন, এই দুটা টপিক তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে এই অধ্যায়ের মধ্যে মাত্র দুটা টপিকেই আছে মূলত আর কি, একটা হলো সালোক সংশ্লেষণ, একটা হলো শ্বসন। তো সালোক সংশ্লেষণের মধ্যে হলো যে পর্যায়গুলো আছে, একটা আলোক নির্ভর পর্যায়, একটা হলো অন্ধকার পর্যায়। এই দুই পর্যায়ের ক্ষেত্রে সালোক সংশ্লেষণটা কীভাবে কাজ করে, এই সালোক সংশ্লেষণের যে বিক্রিয়াগুলো আছে আমাদের গ্লুকোজের সাথে পানি এবং কার্বন ডাইঅক্সাইড ক্লোরোফিলের সাথে যে খাবার তৈরি করে উদ্ভিদ, এই প্রক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ। তোমার চিত্র দিয়ে সব আসতে পারে, যে একটা গাছের চিত্র দেওয়া আছে, একটা সূর্য চিত্র দেওয়া আছে, আর মূলত হলো এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ব্যাখ্যা করতে বলছে। তো এই জন্য এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীলের জন্য, একদম ভেরি ভেরি। বিশেষ করে হলো আলোক নির্ভর পর্যায়ে এবং নিরপেক্ষ পর্যায়ে যেটা আর কি। তারপর হলো সালোক সংশ্লেষণে ক্লোরোফিলের ভূমিকা, তারপরে যে আলোর ভূমিকা, যে প্রভাবক কিছু দেওয়া আছে তোমাদের, বাহ্যিক প্রভাবক, অভ্যন্তরীণ প্রভাবক। গহ নাম্বারের প্রশ্নে এই প্রশ্ন থেকে আসতে পারে যে তোমার সালোক সংশ্লেষণের বাহ্যিক প্রভাবগুলো ব্যাখ্যা করতে বললো অথবা অভ্যন্তরীণ প্রভাবগুলো ব্যাখ্যা করতে বললো। এখান থেকেও প্রশ্ন প্রচুর আসে এমসিকিউর জন্য, যে কোন তাপমাত্রায় মনে করো যে সালোক সংশ্লেষণ সব থেকে ভালো হয়, তারপরে কোন তাপমাত্রায় শোষণ সব থেকে ভালো হয়। এই জন্য এই অংশটা যে প্রভাবগুলো আছে এই অংশটা খুব ভালোভাবে পড়ে নিবা। এমসিকিউ, সৃজনশীল এবং সংক্ষিপ্ত সবগুলোর জন্যই খুবই গুরুত্বপূর্ণ। শোষণের মধ্যে আসে হলো সবাত শোষণ এবং অবাত শোষণ। তার মধ্যে সবাত শোষণটা মূলত খুবই বেশি গুরুত্বপূর্ণ, সকল প্রাণীর ক্ষেত্রে মূলত সবাত শোষণটা ঘটে। এটা একটু খুব ভালোভাবে পড়ে নিবা। সৃজনশীলের জন্য এখান থেকে প্রচুর সৃজনশীল আসে, প্রায় প্রতিবারই আসে। শোষণের জন্য আমাদের বিক্রিয়া দেওয়া আছে, শোষণের বিক্রিয়াটা একটু পড়ে নিতে হবে। সৃজনশীলের জন্য গহ নাম্বার যদি অ্যান্সার করতে পারো। শোষণের মধ্যে তোমার একটা ধাপ আছে, 4টা যে আমরা ধাপ পড়ি, এই 4টা ধাপের জন্য তোমাদের বিস্তারিত বর্ণনা দেওয়া আছে, যে এসিটাইল কোএনজাইম সৃষ্টি, তারপর ক্রেবস চক্র যে ধাপগুলো আছে, গ্লাইকোলাইসিস, প্রত্যেকটা ধাপের ক্ষেত্রে বর্ণনাগুলা এবং একটা ছক থাকে তোমাদের, যে কোনটা ধাপের মধ্যে কত অণু এটিপি উৎপন্ন হয়। এই ধাপটা মানে এই যে ছকটা খুব ভালোভাবে পড়বা। সরাসরি গ নাম্বারে অথবা ঘ নাম্বারে এই ছকটা থেকে তোমাদের প্রশ্ন আসে, অথবা নির্দিষ্ট একটা ধাপের কথা বলতে পারে, যে ক্রেবস চক্রের কতগুলো এটিপি উৎপন্ন হয় সেই অংশটা আমাদের নির্ণয় করতে বলতে পারে আর কি। এই জন্য এই অংশটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবা আর কি। ঠিক আছে, এখান থেকে মূলত একটা সৃজনশীল আসবেই। আর ওভার শোষণটা একটু কম গুরুত্বপূর্ণ, তবে এখান থেকে এমসিকিউ আসতে পারে যে এখান থেকে কার কার ক্ষেত্রে ওভার শোষণ ঘটে এবং এর যে বিক্রিয়াটা আছে এখানে একটু পড়ে নিতে হবে। তারপর শোষণের ক্ষেত্রেও সেম, যে প্রভাবকগুলো যেগুলো আছে বাহ্যিক প্রভাবক এবং অভ্যন্তরীণ প্রভাবক, এখান থেকে তোমার সৃজনশীলে এবং এমসিকিউতে প্রচুর সম্ভাবনা আসার প্রশ্ন আসার এবার। এবং সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রেও তোমার এই যেখান থেকে প্রভাবকগুলো থেকে প্রশ্ন আসতে পারে। শোষণের গুরুত্ব এবং সালোক শোষণের গুরুত্ব যদি তোমার গ নাম্বারে অথবা ঘ নাম্বারে যদি তোমার দেখো যে গ নাম্বারে সালোক শোষণ আছে, তাহলে ঘ নাম্বারে তোমাকে বলবে সালোক শোষণের গুরুত্ব ব্যাখ্যা করো। আর যদি গ নাম্বারে থাকে তোমার শোষণ সম্পর্কে, তাহলে তোমাকে ঘ নাম্বারটাতে বলবে, দেখবা যে শোষণের গুরুত্ব ব্যাখ্যা করতে বলবে। তাহলে এই অংশটা খুব ভালোভাবে পড়বা, গুরুত্বগুলা ঘ নাম্বারের প্রশ্নের জন্য 4 মার্কের প্রশ্নে আসতে পারে। এইভাবে পড়লে মোটামুটি তোমার এই অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে। এবার আসো 11 অধ্যায়ের মধ্যে, যেখানে তোমাদের মূলত ফুলের অংশটা আছে। এই অধ্যায় কিন্তু দুইটা পার্ট, একটা হলো ফুলের অংশটা, একটা হলো মানুষের অংশটা। তোমাদের শর্ট সিলেবাসে মানুষের অংশটা নাই, শুধুমাত্র ফুলের অংশটা আছে। এখান থেকে মূলত আসবে আমাদের হলো
প্রজনন অঙ্গ ফুল হিসেবে এখান থেকে তোমাদের ফুলের জন্য যে একলিঙ্গ ফুল, উভলিঙ্গ ফুল, ক্লীবলিঙ্গ ফুল এগুলো তোমরা পড়বা উদাহরণ সহ। এখান থেকে প্রচুর এমসিকিউ প্রশ্ন আসে। পাশাপাশি অংশটা সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ খুবই। এবং ফুলের যে 5টা অংশ আছে আমাদের, 5টা স্তবক, এই অংশটা সৃজনশীলের জন্য 99.9%, 5 স্টার একবারই, খুবই ইম্পর্টেন্ট এটা। এটা তোমাদের চিত্র আসবে, ফুলের চিত্রটা অঙ্কন করতে হবে এবং সেখান থেকে প্রত্যেকটা অংশ আলাদাভাবে মার্কিং করার পর এই ফুলের অংশগুলোর বর্ণনা সহ আসবে গহ নম্বরের প্রশ্নে। এই জন্য এই অংশটা খুব ভালোভাবে পড়বা। তারপরে আসে হলো আমাদের পরাগায়নের অংশ। এখান থেকে মূলত আমাদের হলো এমসিকিউতে এবং সৃজনশীলের ক নাম্বারে আসতে পারে, অথবা সংক্ষিপ্ততেও আসতে পারে। যে পরাগায়নের ক্ষেত্রে স্বপরাগায়ন, পরপরাগায়ন প্রকার হলে একটু পড়ে নিবা। পরাগায়নের যে মাধ্যমগুলো আছে এখান থেকে এমসিকিউর জন্য ভেরি 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 অংশটা, যেটা হলো পরাগায়নের মাধ্যম। পরাগায়নের মাধ্যম থেকে আছে বায়ু মাধ্যম, তারপরে হলো পানি পরাগী ফুল আছে, কিছু আমাদের প্রাণী পরাগী ফুল আছে। এই অংশগুলো একটু পড়ে নিবা যে কোন কোন মাধ্যমের মাধ্যমে এগুলো হতে পারে। এগুলোর জন্য এমসিকিউতেও আসতে পারে প্রশ্ন, পাশাপাশি হলো সৃজনশীলের ক নাম্বার এবং সংক্ষিপ্ততেও আসতে পারে পরাগায়নের মাধ্যমগুলো সম্পর্কে। আর সব থেকে এই অধ্যায়ের মধ্যে গুরুত্বপূর্ণ টপিক যেটা তোমাদের আসবেই, কোনো না কোনো বোর্ডে পরীক্ষা তুমি কমন পাবে 100%, সেটা হলো পুং গেমেটোফাইটের উৎপত্তি, স্ত্রী গেমেটোফাইটের উৎপত্তি এবং নিষেক যে প্রক্রিয়াটা আছে নতুন স্পোরোফাইটের গঠন। পুং গেমেটোফাইট তোমাদের সরাসরি চিত্র সহ গ নাম্বারে অথবা ঘ নাম্বারে বর্ণনা লিখতে হবে। একই কথা স্ত্রী গেমেটোফাইটের ক্ষেত্রেও তোমার গ নাম্বারের প্রশ্নে চিত্র সহ বর্ণনা লিখতে হবে এবং নতুন স্পোরোফাইট গঠন। এই যে 3টা টপিক আছে, পুং গেমেটোফাইট, স্ত্রী গেমেটোফাইট এবং নতুন স্পোরোফাইট গঠন, এই 3টার মধ্যে একটা 100 তুমি কমন পাবা বোর্ড পরীক্ষায়। তারপরে আছে আমাদের হলো নিষেক এবং ফলের উৎপত্তি। তো ফলের উৎপত্তির ক্ষেত্রে মূলত হলো যে প্রকৃত ফল ও প্রকৃত ফল একটু পড়ে নিতে হবে এই ফলগুলো সম্পর্কে। এবং ফুলের ক্ষেত্রে আমাদের কিছু মূল মূল যে অংশগুলো আছে আমাদের এমসিকিউর জন্য এটা আসবে, সেটা হলো যে স্প্রোফাইটের ক্ষেত্রে অথবা পুঙ্গেমাটার অথবা স্ত্রী গেমাটাফাইট, এগুলোর মধ্যে মূলত আমাদের যে পরাগদণ্ড, তারপর হলো পুংকেশর, গর্ভকেশর, এখান থেকে যে টপিকগুলো আছে এখান থেকে প্রচুর এমসিকিউতে প্রশ্ন আসে। কিন্তু এগুলো একটু পড়ে নিতে হবে। পরাগধানী সম্পর্কে, পরাগরেণু সম্পর্কে একটু ভালোভাবে পড়ে নিবা। এখান থেকে প্রচুর এমসিকিউ প্রশ্ন আসে কিন্তু। এইভাবে পড়লে এবার মোটামুটি এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। এবার আসো 12 অধ্যায়ের মধ্যে। এই অধ্যায়ের মধ্যে হলো জীবের বংশগতি সম্পর্কে সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই অংশটা। এখান থেকে মূলত আমাদের ক্রোমোজোম আছে, ডিএনএ আছে, আরএনএ আছে, জিন আছে। এই অংশটা থেকে বারবার সৃজনশীল পরীক্ষা কিন্তু প্রশ্ন আসে, বিশেষ করে ডিএনএটা থেকে। ডিএনএর মধ্যে যে চিত্রটা আছে সেই চিত্র দিয়ে প্রশ্ন আসে, অথবা ক্রোমোজোমের মধ্যে যে অংশগুলো আছে আমাদের, ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয় কেন, তারপরে ডিএনএর যে আমাদের মধ্যে যে আমাদের অংশগুলো থাকে এটা বিস্তারিত বর্ণনা কটা, ডিএনএর মধ্যে যে নাইট্রোজেন বেসগুলো আছে সেগুলো সম্পর্কে। এখান থেকে এমসিকিউ এবং সৃজনশীল দুটার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই অংশটা। এরপরে আছে আমাদের হলো আরএনএ, এখান থেকেও তোমাদের পড়তে হবে। ডিএনএ আরএনএর মধ্যে পার্থক্যটা তোমরা পড়বা, গহ নম্বরের প্রশ্নে আসতে পারে, কখ নম্বরের প্রশ্নে। পাশাপাশি হলো সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। তারপর হলো ডিএনএ অনুলিপন। এই অধ্যায়ের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে টপিকটা সেটা হলো ডিএনএ অনুলিপন। আর হলো এই যে রোগগুলো যেগুলো আছে আমাদের, থ্যালাসেমিয়া যে অভিব্যক্তি অথবা জেনেটিক ডিসঅর্ডার, এই রোগগুলো আর কি। তাহলে ডিএনএ অনুলিপন অর্থাৎ ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং যেটা বলি পদ্ধতিটা আমরা আর কি, এই পদ্ধতিটা খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীলের জন্য। সরাসরি গহ নাম্বারের প্রশ্ন এটা আসে, তোমাদের পয়েন্ট আকারে লিখতে হয় এগুলা। তারপরে ডিএনএ টেস্টের যে অংশটা, এখান থেকে আমাদের কতটুকু কোন অংশটা গুরুত্বপূর্ণ সেটা আমাদের একটু পড়ে নিতে হবে। ডিএনএ টেস্ট কীভাবে করা হয়, কার ক্ষেত্রে করলে কী কী সুবিধা পাই আমরা। তারপর হলো মানুষের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে, এখান থেকে হলো যে পুরুষ এবং নারীদের ক্ষেত্রে কারা মূলত পুরুষ সন্তানের জন্য দায়ী, এটা তোমাদের প্রশ্ন আসে গহ নম্বরের প্রশ্ন। এটা সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি এখান থেকে প্রচুর এমসিকিউ হয় কিন্তু, ঠিক আছে, যে আমাদের মানুষের শরীরে কতগুলো ক্রোমোজোম থাকে, তারপরে হলো কতগুলো সরাসরি জননে অংশগ্রহণ করে, সব বিস্তারিত আমাদের পড়তে হবে। পাশাপাশি হলো জেনেটিক ডিসঅর্ডার, এখান থেকে যে আমাদের বংশগতি সম্পর্কিত যে রোগগুলো আছে এখান থেকে গহ নাম্বারের প্রশ্ন এবং এমসিকিউতে প্রচুর প্রশ্ন আসে। তো এখানে মূলত আমাদের থ্যালাসেমিয়া থেকে প্রশ্ন আসতে পারে। তারপর হলো আরও কয়েকটা রোগ ছিল তোমাদের বইয়ে, সেখান থেকে আমাদের আসতে পারে। আর হলো জৈব অভিব্যক্তি তত্ত্ব, এখান থেকে মূলত আমাদের হলো শেষের যে অংশটা অর্থাৎ চার্লস ডারউইনের যে আমাদের অভিব্যক্তিটা আছে, যার মতামত যেগুলো আছে এগুলো থেকে প্রশ্ন আসতে পারে। পাশাপাশি হলো জীবনের আবির্ভাব, যে কীভাবে একটা নতুন জীবন সৃষ্টি হয়, নতুন একটা জীবের সৃষ্টি হয়। তারপরে ডারউইনের তত্ত্ব যেগুলো আছে একটু পড়ে নিতে হবে, এবং কীভাবে প্রকৃতির মধ্যে মূলত হলো যে ন্যাচারাল সিলেকশনটা ঘটে অর্থাৎ প্রাকৃতিক নির্বাচন কীভাবে ঘটে, এই পদ্ধতিগুলো এবং ধাপগুলো তোমাকে পড়তে হবে, যে কীভাবে একটা জীব থেকে অন্য জীবে রূপান্তরিত হয়। এই অংশগুলো তুমি পড়লে মোটামুটি অধ্যায় কমপ্লিট হয়ে যাবে। লাস্ট অধ্যায়, এবার আসো 13 অধ্যায়ের মধ্যে। এখানে মূলত হলো বাস্তুতন্ত্রের যে চ্যাপ্টারটা আছে, জীবের পরিবেশ, এখান থেকে মূলত আমাদের হলো দুইটা টপিক খুবই গুরুত্বপূর্ণ। একটা হলো বাস্তুতন্ত্র এবং একটা হলো খাদ্যজাল সম্পর্কে, যেটা আমরা খাদ্য শৃঙ্খল বলে থাকি। তো বাস্তুতন্ত্রের মধ্যে হলো বাস্তুতন্ত্রের যে উপাদানগুলো আছে, তারপর হলো পুকুরের বাস্তুতন্ত্র, বিশেষ করে তোমাদের বইয়ে তোমাদের এখান থেকে সরাসরি সৃজনশীলের গ নাম্বারে তো ঘ নাম্বারে একটা পুকুরের বাস্তুতন্ত্র চিত্র সহ ব্যাখ্যা করতে বলে আমাদের, অর্থাৎ একটা চিত্র অঙ্কন করতে হবে তোমার। পুকুরের বাস্তুতন্ত্রের যে প্রত্যেকটা অংশ আছে, উৎপাদক, খাদক, বিয়োজক, এই প্রত্যেকটা উপাদান তোমাকে দেখাইতে হবে এবং বর্ণনা সহ লিখতে হয় কিন্তু।
চিত্রসহ। এই জন্য এই অংশটা সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি এখান থেকে প্রচুর এমসিকিউ সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, যে তোমাকে বলবে বিয়োজক কী ব্যাখ্যা করো সংক্ষিপ্তের মধ্যে, অথবা তোমাকে বললো খাদক কী ব্যাখ্যা করো। খাদকের মধ্যে যে প্রকারভেদগুলো ছিল, প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, সর্বোচ্চ স্তরের খাদক, এগুলো তোমাকে খুব ভালোভাবে পড়তে হবে। এখান থেকে সংক্ষিপ্ত, সৃজনশীল, তারপরে হলো তোমার এমসিকিউ, সবগুলোর জন্যই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। এবার আসি আমাদের হলো খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল। এর মধ্যে মূলত হলো দুইটা অংশ থাকে আমাদের, একটা হলো খাদ্য জালের মধ্যে দুইটা অংশ, একটা হলো খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল, আরেকটা হলো আমাদের হলো পুষ্টি যে কীভাবে প্রবাহিত হয় আর কি। তো খাদ্য শৃঙ্খলগুলো মূলত হলো বিভিন্নভাবে ভাগ হতে পারে, প্রত্যেকটা আলাদা আলাদাভাবে, কিন্তু খাদ্য জালের মধ্যে সবগুলো একটার মধ্যে ছড়ায় ছিটায় থাকে। তো একটা খাদ্য জালের মধ্যে অসংখ্য খাদ্য শৃঙ্খল থাকতে পারে। এখান থেকে তোমাদের হলো গহ নাম্বারের প্রশ্নে সরাসরি তোমাকে একটা খাদ্য জাল বা খাদ্য শৃঙ্খল উপরে দিয়ে তোমাকে একটা দিয়ে দিল উদ্দীপকের মধ্যে, এখান থেকে তোমাকে ব্যাখ্যা করতে বলবে যে কীভাবে শক্তিটা প্রবাহিত হয়, অর্থাৎ একটা স্তর থেকে অন্য স্তরে কীভাবে যায়, যে কোনটা উৎপাদক, কোনটা খাদক, কোনটা বিয়োজক, কোনটার পর কোনটা শক্তি কীভাবে প্রবাহিত হয়, সেটা মূলত আমাদের আসে। এই পুষ্টি প্রবাহের জন্য তোমাদের একটা টপিক লেভেলের সম্পর্কটা আমাদের পড়তে হয়। আমরা জানি যে একটা স্তর থেকে যখন অন্য একটা স্তরে যখন শক্তি প্রবাহিত হয়, তখন মূলত হলো সে 100 ভাগের মধ্যে 10 ভাগ শক্তিমাত্র পায়, বাকি 90% কিন্তু নষ্ট হয়ে যায় বা সেই শক্তি সে পায় না। তো এইভাবে কিন্তু শক্তিগুলো মূলত একটার পর একটা স্থানান্তর হইতে থাকে। এইভাবে মূলত হলো উৎপাদক থেকে শুরু করে বিয়োজক পর্যন্ত শক্তিগুলো স্থানান্তরিত হয়। তারপর হলো শক্তি পিরামিডের যে ধারণাটা আছে এখানে আমাদের, যে শক্তিটা কার মধ্যে কীভাবে স্থানান্তরিত হয় সেই অংশটা পড়তে হবে আমাদের। এটা অতটা গুরুত্বপূর্ণ না, তবে একটু এমসিকিউর জন্য তোমরা পড়ে নিতে পারো। খাদ্য শৃঙ্খল সীমিত রাখতে শক্তি পিরামিডের প্রভাব, এটাও একটু হালকা পয়েন্ট বাই এমসিকিউর জন্য, এটা অতটা ইম্পর্টেন্ট না। জীববৈচিত্র্যের মধ্যে হলো বিভিন্ন জীবের মধ্যে যে মিথস্ক্রিয়াগুলো আছে বা আত্মনির্ভরশীলতা যেগুলো আছে আমাদের, অর্থাৎ মিউচুয়ালিজম আছে, কমনসিয়ালিজম আছে, এই অংশটা সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বারবার বোর্ড পরীক্ষায় আসে, এখান থেকে এমসিকিউ বারবার প্রশ্ন আসে যে তোমাকে দুইটা সম্পর্ক বলবে, বা আম গাছের মধ্যে একটা বট গাছ জন্মাইছে, তাহলে এর মধ্যে কোন ধরনের মিথস্ক্রিয়া বা কোন ধরনের সম্পর্ক আছে, এই ধরনের সম্পর্কগুলো তোমাকে উদাহরণের মধ্যে দিবে বা উদ্দীপকের মধ্যে দিবে। এখান থেকে তোমার ঘ নাম্বারে পাশাপাশি এমসিকিউ, পাশাপাশি সংক্ষিপ্ত, এখানে প্রচুর ইম্পর্টেন্ট অংশগুলো কিন্তু, ঠিক আছে। এই জন্য এই টপিকটা একটু ভালোভাবে পড়ে যাবা। তার সর্বশেষ হলো আমাদের পরিবেশ সংরক্ষণের গুরুত্ব এবং পদ্ধতি সম্পর্কে। তো এখানে একটু রিডিং পড়লে হয়ে যাবে, এটা এমসিকিউর জন্য একটু মোটামুটি ইম্পর্টেন্ট আছে। তাহলে এই অধ্যায়ের মধ্যে মূল টপিকে একবার আমি বলতেছি, শুরু হলো যে বাস্তুতন্ত্রের যে উপাদান সমূহগুলো আছে, অর্থাৎ উৎপাদক, খাদক, বীজ, এটা খুব ভালোভাবে পড়বা। 2 নম্বর হলো পুকুরের বাস্তুতন্ত্র খুব ভালোভাবে পড়বা। 3 নম্বর হলো খাদ্য জাল, খাদ্য শৃঙ্খল খুব ভালোভাবে পড়বা। এবং হলো টপিক লেভেলের যে সম্পর্কগুলো আছে আমাদের, একটা টপিক লেভেল থেকে অন্য টপিক লেভেলে যে শক্তিগুলো প্রবাহিত হয়, আর হলো সর্বশেষ হলো যে জীবের মধ্যে যে মিথস্ক্রিয়া যেগুলো আছে, এই কয়েকটা টপিক তুমি যদি খুব ভালোভাবে পড়তে পারো, সেখান থেকে তোমার সৃজনশীল আসবে, এমসিকিউ আসবে, এবং হলো সংক্ষিপ্ত প্রশ্ন সহ আসবে। তাহলে এই কয়েকটা চ্যাপ্টার তুমি যদি খুব ভালোভাবে মনোযোগ দিয়ে পড়তে পারো এই টপিকগুলো, তাহলে তোমার মূলত যে বায়োলজি এক্সামের মধ্যে তোমার টেনশনের কোনো কারণ থাকবে না, এবং তোমার রেজাল্ট মোটামুটি ভালোই আসবে। তো এই পর্যন্তই ছিল, তোমাদের পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, লাস্ট পরীক্ষা এটা, ভালোভাবে পরীক্ষা দাও, সামনের দিকে এগিয়ে যাও, এই কামনাই করি।